জোট মনোনীত প্রার্থীকে ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি জানিয়ে আসছিল, যেখানে আরও প্রায় 20টি বিধান সংশোধন করা হয়েছে। এদিকে গণভোট সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে 1 সপ্তাহ নির্ধারণ করে দেওয়ার 3 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত এর কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ইতিমধ্যেই এনসিপি সহ কয়েকটি দল দাবি করেছে বিএনপি জামাত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে। সব মিলিয়ে কোন দিকে রাজনীতি আর কোন দিকে ভোট আর কোন দিকে দেশ, দর্শক এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ভোটের ডাক। আর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি, আছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর এবং আরও আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকব আমি মাহমুদ রাকিব। আমরা একটু সাকিব আপনার কাছ থেকে শুরু করতে চাই। আজকে যে আরপিও সংশোধন যেটি জারি হলো, সেখানে অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে বলা হয়েছে যে এখন যে নিবন্ধিত দল যারা রয়েছে তারা জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। আপনাদের জন্য এটি ভালো খারাপ বা এটি একমত কিনা? আপনি ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আপনাকে প্রথমে একটা তথ্য জানিয়ে রাখি, গত 31 অক্টোবর 1-2 নভেম্বর আমাদের দলের 5ম জাতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সে কারণে আমরা হয়তো আরও সাংগঠনিকভাবে আরও 2 দিন প্রতিনিধি সভা করব সামনে। আমরা একটা দলের নামের ক্ষেত্রে আমাদের একটা সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। গণসংহতি আন্দোলন সংক্ষেপে এখন জিএসএ নামে পরিচিত হবে। আচ্ছা, তো আমরা জিএসএর পক্ষ থেকে যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা আমাদের নিবন্ধন পাওয়ার আগে থেকেই আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা নিবন্ধন পেলে আমাদের দলীয় প্রতীকেই আমাদের নির্বাচন করব। এই বিষয়ে আমরা সবসময় জানিয়ে এসেছি এবং এটা আমাদের সম্মেলনেরও সিদ্ধান্ত একই বিষয়ে ছিল। ফলে আমাদের দলের দিক থেকে আমাদের দলীয় প্রতীক নিয়েই নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত আছে এবং সেটা আমরা কার্যকর করব। কিন্তু কোনো দল যদি মনে করে এবং যে তারা জোটে যাবে এবং কোনো একটা জোটের প্রতীক নিয়ে নির্বাচন করবে, সেই ক্ষেত্রে সেই সুযোগটা রাখা প্রয়োজন ছিল। সেটা আমরা কোনো অসুবিধা দেখি না। ফলে এইসব ক্ষেত্রে বিভিন্ন দলের মতামত কি, স্টেক হোল্ডারদের মতামত আলাপ আলোচনাটা দরকার ছিল। নির্বাচন কমিশনের যেমন আলাদা আলাদা দলগুলোর সাথে বৈঠক করার প্রয়োজন ছিল, নিজেরাই আহ্বান জানিয়ে অন্যদিকে সবাইকে নিয়েও তারা বসতে পারতেন। কেননা এটা তো আমরা এমন একটা সময়ে আছি যখন ন্যূনতম জাতীয় ঐকমত্য, কিন্তু প্রত্যেকটি দল কিন্তু যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন যিনি ছিল সেখানে কিন্তু লিখিত সবাই আপনারা হয়তো বা দিয়েছেন, শুরুর দিকে কিন্তু সবাই মতামত দিয়েছিল, সেটা দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনই তো এখন আরপিও সংশোধনের প্রস্তাব করছে। ফলে এটা করার আগে সবার সাথে আলাপ আলোচনা অথবা তাদের প্রস্তাবগুলো নিয়ে সবার সাথে আলাপ আলোচনা যতটা সম্ভব করা দরকার। সংস্কার কমিশনের কিন্তু এখানে যে তাদের যে মতামত তার ভিত্তিতেই এটি হয়েছে, সেটি হয়েছে। কিন্তু আমি বলছি যে আরও আলাপ আলোচনার প্রয়োজন ছিল, কারণ অনেকে তো পরিবর্তন করেছেন সিদ্ধান্ত। তো সেটা তো একটা চলমান প্রক্রিয়া। আমরা যেটা মনে করি যে এই যে গণতান্ত্রিক উত্তরণটা আমরা একটা করতে চাচ্ছি এবং একটা সেই সময়ে আছি, সেখানে ন্যূনতম জাতীয় ঐকমত্যটা খুব জরুরি। কেননা এটা ছাড়া আমরা আসলে অনেক ধরনের বিরোধের জন্ম দিতে পারি, যে বিরোধগুলো আমাদের জন্য ইতিবাচক নাও হতে পারে। এবং বিশেষভাবে আমরা যেহেতু একটা হুমকির মধ্যে আছি যে এই যে গণতান্ত্রিক উত্তরণ সেটা বাধাগ্রস্ত করার জন্য নানান চেষ্টা আছে, ফলে সেই হুমকিগুলো তো মোকাবেলা করেই আমাদের এগোতে হচ্ছে। সেখানে ঐক্যই কিন্তু আমাদের বড় শক্তির জায়গা। যখন কোনো যেমন ঘরের ভেতরে যদি কোনো শত্রু থাকে তখন বাইরের শত্রুর সাথে লড়াই করা খুব কঠিন হয়, তেমনি যদি ধরেন আপনি নিজেরা ঐক্যবদ্ধ থাকতে পারেন, মিনিমাম একটা যেটাকে মিনিমাম ন্যাশনাল ইউনিটি বলে ফর রাষ্ট্র দেশ, এইসব ক্ষেত্রে যে কতগুলো জায়গা, তখন আমাদের যে কোনো ষড়যন্ত্রই কিন্তু মোকাবেলা করা সহজ হয়।
তো ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে অভ্যন্তরীণ বিশেষত আন্দোলনকারী শক্তিসমূহের মধ্যে একটা নতুন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যে ন্যূনতম ঐকমত্যের জায়গা, সেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য নিরসনের একটা পদ্ধতি বের করতে হবে। তো সেই জায়গা থেকেই আমাদের অবস্থানটা এরকম ছিল আর কি। সেখানে নিজ দলের প্রতীকে নির্বাচন মানে করতে না পারার করতে হবে, অন্য দলের প্রতীকে করতে পারবে না, আমরা তো সেটা আপনারা চান। মানে এর কোনো মানে কি নেতিবাচক কোনো প্রভাব বা কোনো ক্ষতি আছে কিনা এই যে আজকে যেটা হলো সংশোধন? না, অনেক দলের ক্ষেত্রে যেমন ধরুন যারা অন্য দলের সাথে জোটবদ্ধভাবে ইলেকশন করবে, তা সেই ক্ষেত্রে ধরুন তাদের মানে যেখানে একটা বড় দল একটা আসন ছাড় দিচ্ছে, সেখানে তাদের প্রতীকের যেভাবে পরিচিতি আছে, নতুন একটা রাজনৈতিক দল তাদের প্রতীক পরিচিত করতে, তো সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে তারা। এবং নির্বাচনের আগে এই সিদ্ধান্তটা ধরেন আরও অনেক আগেই যদি সিদ্ধান্তটা আসতো, তাহলে প্রত্যেকটা দলের জন্য তাদের নিজস্ব প্রতীক পরিচিতি করানো, মানুষের কাছে যাওয়া, সেই বিষয়গুলো একটা প্রস্তুতিমূলক জায়গাও থাকতো। তো সেটার ক্ষেত্রে অনেক অসুবিধা বোধ করছেন, সেটা আমরা দেখেছি বিভিন্ন ছোট দলগুলো যারা বিভিন্ন জোটে যাবে বিভিন্ন জায়গাতে। ফলে তাদের মতামতকেও কিভাবে নেওয়া যেত, সেই বিষয়টা অন্তত আলাপ আলোচনাটা আমরা মনে করেছি যে জরুরি ছিল। জি হ্যাঁ, একটু যেতে চাই রাজ্জাক ভাই আপনার কাছে। এই যে আজকে যে আরপিও সংশোধন হলো, এখানে আরও অনেক বিষয়গুলি আসছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এখানে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে থাকবে, এখানে কোনো আসনে যদি ভোট তারা মনে করে যে সমস্যা হয়, সেই পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে, অনেক কিছু হয়েছে। মানে এটি সামগ্রিকভাবে সবচেয়ে বড় বিএনপির যে আপত্তি ছিল সেটি হলো এই যে জোটগত নির্বাচনের প্রতীক নিয়ে, সেটি বিএনপির আপত্তিকে উপেক্ষা করা হয়েছে আজকের এই যে সংশোধন হলো। এটি আগামী নির্বাচনের জন্য কোনো নেতিবাচক বা কোনো কিছু হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে আর আমার দুজন সহ আলোচক, সবাইকে আমার শুভেচ্ছা, এবং আপনার দর্শক শ্রোতা যারা আছেন। না, আমার আলোচনাটা হয়তো এক একজন এক একভাবে বলবে। আমি আমার যেটা ফিল করি সেটা হচ্ছে এই যে, প্রথমত আসেন, আপনি মাঠে খেলতে নামবেন, সেই ক্রিকেট খেলতে নামেন কিংবা ফুটবল খেলতে নামেন, এই যে রাজনীতির যে নির্বাচন, এটাও কিন্তু একটা, যদি আমি খেলা ধরি মানে পলিটিক্যাল গেম, তাহলে এইটার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করবে নির্বাচন কমিশন। জি, নির্বাচন কমিশন কি প্লেয়ারদের সাথে আলাপ করে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করবে? ফিফা আইসিসিতে কি তাই হয়? নো, তারা রুল তৈরি করবে, প্লেয়াররা খেলবে সেই আইনের ভিত্তিতে। এটা একটা দিক। এখন বিএনপি যেখানে বলছে যে তারা যাদের দলের থেকে যাদেরকে অন্য দলের যারা, এখানে আমি রাজনৈতিক দল হিসেবে ছোট বলছি না, হয়তো ধরেন তাদের জনসমর্থন কম থাকতে পারে, কিন্তু সেখানে তারা হয়তো বলছে, চিন্তা করছে এরকম যে ছোট দলের যারা আমরা একটা সিট ছেড়ে দিব, সে আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে। এখন এই যে প্রতীক নিয়ে নির্বাচন করবে, এখানে আপত্তি করছে এনসিপি নাকি নির্বাচন কমিশন। আবার জামাত বলছে, এখানে বিএনপি যেটা চাইছে তার উল্টাটা, তারা চায় নাই। সেখানে পক্ষপাতিত্ব হলো কিনা সেটা সেকেন্ড কোশ্চেন। অর্থাৎ নির্বাচন কমিশন কোনো দিকে পক্ষপাতিত্ব করলো কিনা, যে বিএনপি যেটা বললো সেটা মানে নাই, কিংবা জামাত এনসিপি যেটা বলছে সেটা মানছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু রুলসটা হইল এই, রুলস নির্বাচন কমিশন দিবে, সেই রুলস মেনে খেলতে যাবে, এটাই হলো নর্মাল বিধান। 2 নম্বর হচ্ছে নেতিবাচক দিক, যেটা আপনি বললেন। আপনি মনে করেন যে বিএনপির মতো একটা বড় দলের এখন যে বিষয়টা আছে, সেটা হলো তাদের এমন কোনো আসন নাই যেটায় মিনিমাম 3 জন প্রার্থী নাই, একদম মিনিমাম। কোথাও 5 জন 6 জনও আছে, এরকম শোনা যায়। আমি যদিও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, যেটা আমি পাই, সেখানে মনে করেন আপনি যখনই অন্য কাউকে নমিনেশন দিবেন, অন্য দলকে, তখন কি হয়, বিএনপিকে অফ রাখতে হবে। অফ রাখলে তৃতীয় ব্যক্তি যাকে দিবেন তাকে দল ভোট দিতে বলবে। এই যে দল ভোট দিতে বলবে, তাতে আমার কাছে মনে হয় যে আমার ভোটটা যে আমি প্রয়োগ করব আমার মতো করে, সেটা হচ্ছে না। আমার মার্কাটা তো নাই, মার্কা না থাকুক, আমি ভোটটা দিতেছি দলীয় সিদ্ধান্তে। কারণ মার্কাটা তো যে দল দাঁড়িয়েছে তার মার্কায় ভোট হবে, এবং এটা মেনে নিলে বলবে যে ঠিক আছে, ওখানে যারা আমাদের দলের আছো তারা, আমরা ওখানে আমাদের প্রার্থী দেই নেই, তোমরা ওকে ভোট দাও, ছোট দলের যাকে দিছে। তাহলে কি হলো, ওই যে লোকের ভোটের যে স্বাধীনতাটা, সেটা তো থাকলো না, সেটা তো পার্টি ডিসাইড করলো, অ্যাকর্ডিংলি ভোট দিবে। এটা গেল একদিক। দ্বিতীয় দিকটা হলো যে সাধারণত
অ্যাভারেজ মানুষ অত ভাবে না, তারা দলের মার্কাটা খোঁজে। তো সেখানে গিয়ে যখন দেখবে যে বড় দলের প্রতীকের লোক নাই, তাতে ভোট ছুটে যাবে তা না, অনেকের আগ্রহ কমে যাবে, কারণ আমার দলের ইয়ে নাই, আমি গেলাম না। আর তৃতীয় যেটা ঝুঁকি আছে আমি মনে করি, ওই যে বললাম একাধিক প্রার্থী আছে, 3 জন 4 জন, তারা যদি ভাবে যে এখানে তৃতীয় দলের যাকে দিছে সে যদি একবার এখানে এমপি হয়ে যায় তাহলে তার একটা ভিত্তি হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে যে আমরা যখন দাঁড়াইতে পারলাম না 16 বছর বঞ্চিত থাইকে, তৃতীয় ব্যক্তিকে আমরা অ্যালাউ করব না। এই ডিসিশন যদি নেয়, ওটা আপনি উপর দিয়ে মেনে নেবে, সেটা হলো বুকে পাথর বেঁধে মেনে নেওয়ার মতো। মানে পাথর বেঁধে মেনে নিলাম, কিন্তু ইনফ্যাক্ট মানার কোনো কারণ নাই। ফলে কি হবে, ডিস্টার্ব, ভদ্রলোক ডিস্টার্ব হবে যে তৃতীয় ব্যক্তি যিনি দাঁড়িয়েছেন। ইন এডিশন এমনও হতে পারে জটিলতা সৃষ্টি হইলে অন্য কোনো দল থেকে অন্য কেউ ইজি বেরিয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়গুলা হতে পারে, এটা আমার কাছে মনে হয়। একটু আমরা এই আরপির মধ্যে আরেকটি বিষয় আছে যে আদালত থেকে ঘোষিত ফেরারি বা পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না, এটাও আজকে হয়েছে। এটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা বিভিন্ন জোটগত আরও যারা রয়েছে 14 দল মহাজোট নানান নামে যারা ছিলেন, তাদের জন্য পুরোপুরি দরজাটা বন্ধ হয়ে গেল নির্বাচনের জন্য। আরপি অনুযায়ী তো তাই, এবং এই যদি বন্ধ যদি হয়ে থাকে এটা তো অন্যায় কিছু তো আমি মনে করি না। আপনি আদালতে দণ্ডিত কিংবা আদালতে হাজিরা দিচ্ছেন না, তা আপনি জনগণের কীভাবে সেবা করবেন? আপনি জনগণের সেবার জন্য যে জনগণের পাশে আসতে হবে, জনগণের কাছে ভোট চাইতে হবে। সো এই আমি মনে করি যে এটা সহ আরও যে 7টা ডিসিশন আরপিওতে এসেছে, আপনি এগুলো বলছিলেন একটা একটা, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির যে চিফ থাকবে সভাপতি, সে প্রার্থী হতে পারবে না। তারপর নির্বাচনে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে দেওয়া হয়েছে। 2001 এবং 2018 ছিল, পরে শেখ হাসিনা এসে না, সেনাবাহিনীকে এটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। এটা আগে স্ট্রাইকিং ফোর্স ছিল, দিতেও পারতো নাও দিতে পারতো, এখন একবারে আনুষ্ঠানিকভাবে থাকবে। তারা একক প্রার্থী হলেই যেতে যাবে না, না ভোটের একটা ইয়ে দিয়েছে। আর কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে একসঙ্গে সব ভোট বাতিল হয়ে যাবে। আর হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নেওয়া যাবে। এবং আপনি যেটা বলছিলেন, প্রধান যে বিষয়টা আজকে আমাদের আলোচনায়, জোটের প্রার্থীদের নির্বাচন করতে হবে নিজ দলের প্রতীকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটু খুবই ভালো ডিসিশন, কারণ একটা স্বতন্ত্রতা থাকা উচিত। আপনি একটা রাজনৈতিক দল, আপনার একটা প্রতীক আছে, আপনার নেতার আদর্শ উদ্দেশ্য আলাদা। এখানে বড় দলগুলো এটা চাচ্ছে কেন, বা আপনি এখন কথা হচ্ছে যে বিএনপি শুধুমাত্র এটাকে আপত্তি করছিল, কেন করছিল? কারণ ছোট দলের বড় নেতাদেরকে ওনারা যে মার্কাটা দেবেন সেটা জিতে আসবে কিনা, এটা এক ধরনের তাদের শঙ্কা। তারা এই ছোট দলগুলোর সাথে ঐক্যবদ্ধ থাকতে চায়, তাদেরকে রিওয়ার্ড দিতে চায়, তাদেরও কিছু ভোট আছে, তাদেরও কিছু সমর্থক তো সারা দেশেই আছে, সেগুলোরও তারা যাতে ঐক্যবদ্ধভাবে পেতে পারে এবং একটা কণ্ঠ বড় হয় তাদের, সেই জায়গায় তাদেরকে এই নিজেদের নির্বাচনী প্রতীকটা দিতে চায় তারা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দিতে চাইলে তো সেই লোকটা আসার সম্ভাবনা আছে, জিতে আসার সম্ভাবনা আছে। আর যদি এখানে প্রতীক না দিয়ে তাদের সাথে যদি ঐক্য হয়, তাহলে তারা 2 ধরনের সমস্যা ফেস করে। একটা হচ্ছে যে ওই ব্যক্তিটা জিতে আসবে কিনা, সেটা একটা রিস্কে থেকে যায়, কারণ তার প্রতিপক্ষ যে দল থাকে, এখানে মনে করেন জামাতে ইসলাম বড় প্রতিপক্ষ থাকবে, জামাতি তাহলে এখানে জিতে আসার সম্ভাবনা দাঁড়ায়। আর দ্বিতীয়ত, তার প্রতীকটা যে সে দেয় নাই, বিএনপির মতো একটা রাজনৈতিক দল যেখানে তার কোনো কেন্দ্রে 7 জন 10 জনও প্রার্থী আছে, তো যারা বিদ্রোহী হয়ে যেতে পারে, সো পুরোটাই তাহলে তাদের লস হওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে যায় এই ইকুয়েশনে। সেই জন্য তারা চায় যে এটা যদি থাকে তাহলে এই অপশনটা থাকে। আগেও কিন্তু এটা অপশন ছিল, 2 দল প্রার্থী ইচ্ছে করলে নিজ দলও নিতে পারবে, ইচ্ছে করলে জোটেরটাও নিতে পারবে। সো এখন জোটের মানেই প্রধান দলের যে কোনো একটা নিতে পারবে, যাদের সাথে তাদের রাজনৈতিক গঠবন্ধন হবে। এবং এই যখন আজকে এটি হলো, কিছুক্ষণ আগে একটু কথা বলতে পারি, আপনি বিরতিতে যাবেন? না না, বলেন প্লিজ। না, আমি একটু রাজ্জাকি ভাইয়ের কথা থেকে একটু ধরি। না, আমি শেষ করে দিই। প্রশ্নটা কি করছিল? না, আমি বলছিলাম যে নাহিদ কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন যে এনসিপি আগামী নির্বাচনে শাপলা কলি প্রতীকে 300 আসনেই প্রার্থী দিবেন।
এটা ওয়েলকাম করি আমি। হ্যাঁ, মানে তাহলে কি এই যে আরপিও সংশোধনের পরে কি তারা এখন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? বিষয়টা এরকম না, তারা তো আগেও নিতে পারে, তারা তাদের রাজনৈতিক এখন তাদের তো অন্য প্রতীকে করার সুযোগ নেই কোনো। না, যেমন জুনায়েদ সাকি বলছে যে তাদের দল হয়তো বিএনপির মতো অত বড় দল না, কিন্তু তারা আগে থেকে ডিসিশন নিয়েছে যে তারা তাদের প্রতীক ছাড়া নির্বাচন করবে না। তো তেমনি তো এনসিপিও নিতে পারে সেই অবস্থাটা, বা জাতীয় পার্টির সাথে যে আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক ঐক্যবদ্ধতা ছিল, যে আওয়ামী লীগ যে জাতীয় পার্টিকে যে আসনগুলো ছেড়েছিল, সেখানেও তো তারা জাতীয় পার্টি তার নিজের নাঙ্গল প্রতীকে নির্বাচন করেছে, তারা তো আওয়ামী লীগের প্রতীকে নির্বাচন করেনি। লাঙ্গলে করেছে, আবার 14 দলের অন্যরা আবার নৌকাতেও 14 দল করেছে আলাদা। আনিস ভাই যেটা বলছে ওটা হলো মহাজোট যে হয়েছিল আওয়ামী লীগের সাথে, সেখানে জাতীয় পার্টি লাঙ্গলে করছে, 14 দলও করছে। 14 দল কি না, 14 দল কিন্তু নৌকায় করছে, তারা দুইটাই করেছে। কোথাও তাদেরকে নৌকা দিয়েছে, কোথাও দেয় নাই। এটা হচ্ছে উন্মুক্ত ছিল আর কি। উন্মুক্ত জি, ছিল। সাকিব ভাই বলছিলেন। না, প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের বিষয়টা আপনি যদি ফিফার সাথেও তুলনা করেন, আপনি যদি যে কোনো মানে খেলার কর্তৃপক্ষের সাথে তুলনা, তারা যে আইন তৈরি করেন তারা হয়তো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সাথে বসেন না, কিন্তু তারা কিন্তু যদি সেটা ক্লাব ফুটবল হয় তাহলে ক্লাবগুলোর সাথে তাদের আলাপ আলোচনা হয়, কিংবা যদি ফিফা হয় তাহলে প্রতিটি দেশের প্রতিনিধিরা থাকে, তাদের সাথে আলাপ আলোচনা, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে মানে একটা কর্তৃপক্ষ তৈরি করলেন, তাকে এমন একটা ক্ষমতা দিলেন সে যা ইচ্ছা তাই করবে, স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা নেই। এটা কিন্তু কোনো জবাবদিহির ব্যবস্থা না, গণতান্ত্রিক ব্যবস্থাও না। সব জায়গায় এই সিদ্ধান্তটা আছে। অন্যদিকে এই যে ধরুন কথার কথা যে আজকে একটা মার্কায় কেউ দাঁড়ালো, তার নিজের দলীয় মার্কায় দাঁড়ালো, সেখানে অন্য কোনো একটা দল তাকে সমর্থন দিল, তো এটা তো আপনি আপনার দলকে আহ্বানই জানান। আপনি যখন আপনার দলের প্রতীকে দাঁড়ান তো দলের নেতাকর্মীদের তো আহ্বান জানান নিজের দলের প্রতীকে ভোট দেওয়ার জন্য। সে যদি মনে করে যে না আমার দলের প্রার্থীকে আমার পছন্দ হয় নাই, আমি অন্য কাউকে দেবো, এটা তো তার নিজের ব্যক্তিগত ডিসিশনের ব্যাপার। কিন্তু দল তো আহ্বান জানাবে, দল নিজের দলের প্রার্থীকে যেমন আহ্বান জানাতে পারে, অন্য দলের প্রার্থীকে সমর্থন দিতে পারে। তার দলের লোকেরা সেটা কতটা দেবেন না দেবেন এটা তো ব্যক্তিগত পর্যায়ে সিদ্ধান্তেরও প্রশ্ন। ফলে ওইটা কোনো স্বাধীনতার হস্তক্ষেপ হয় বলে আমরা মনে করি না। যেটা জরুরি বিষয় আমরা একটাই বিষয় যে ডেমোক্রেসি আমাদের কাছে হচ্ছে যে কত বেশি জবাবদিহির সম্পর্কটা তৈরি হচ্ছে। কোনো অথরিটি যাতে মানে এমন কোনো ক্ষমতা না পায় যে ক্ষমতা তার মনে হয় যে তিনি একটা মানে একচেটিয়াভাবে ব্যবহার করতে পারছেন। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, নির্বাচন সংস্কার যে কমিটি করা হয়েছিল সেখানে আপনারা কি কোনো সুপারিশ দেননি লিখিতভাবে আপনাদের দল থেকে? যত সুপারিশই যারা দিয়েছে সেটাই তো চূড়ান্ত না। আপনি যদি যা শেষ করি, আলোচনা করেছে বলে একটা কোনো কথা হয়নি। এটা যে আপনি যতগুলো দিয়েছেন, আপনি যখন তারা যে সংশোধন দিয়েছে কিন্তু বিএনপি কিন্তু এটাই দিয়েছিল, শেষ করি সবাই মতামত দিয়েছে না, তারপর ঐকমত্য কমিশন বসেছে না, তার মানে আপনি তো দল হিসেবে একটা মতামত দিয়ে দিলেন। তারপর আপনি যখন আবার সবাই বসছেন তখন আপনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছু ছাড় দিয়েছেন, কোনো কোনো বিষয়ে আপনি আপনার জায়গায় রিজিড থেকেছেন। এই যে ছাড় দেওয়া, রিজিড থাকা, যে কোনটা আমি ছাড়বো আর কোনটা আমি ছাড়তেই পারবো না, এইটা আলাপ আলোচনার পরিবেশের জায়গা। আমাদের সেই চেষ্টাটা থাকা দরকার। এখন নির্বাচন কমিশনে যারা দিয়েছেন, এটা নির্বাচন কমিশন অনেকের মতামতগুলো নিয়েছেন, এখানে কারো মতামত গৃহীত হয়েছে, কারো মতামত ওনারা পাত্র দেননি। এই জায়গাটাতে এটা ডিসকাশনটা তো আবার নিতে হবে, তো আবার নিতে হবে যে হ্যাঁ আমরা এই মতামতগুলো চলছে ডিসকাশন না, এই ডিসকাশন 10 মাস ধরে চলে নাই। এই আপনি যে নির্বাচন এই ডিসকাশন 10 মাস ধরে চলে না। ধরেন এটা ঐকমত্য কমিশনের কোনো এজেন্ডা ছিল না, আচ্ছা সেখানে আলোচনা হয়নি, এটা আলোচনা হয়নি। ফলে এই আলোচনাগুলো আপনার মানে নির্বাচন কমিশন কোন সংস্কার প্রস্তাবগুলো থেকে কিছু কিছু জিনিস গ্রহণ করেছেন, সেই গ্রহণ করাকে ধরেন আমরা সমর্থন করি, উনি করেন না, উনি আবার আংশিক করেন, আংশিক করেন না। এই যে না করা, ফলে দ্বিতীয় ফেজ অফ ডিসকাশনটা দরকার ছিল, এটুকু আমার বক্তব্য। আমি এখানে যোগ করি, নির্বাচন কমিশন আরপিও সংশোধনীর এই আলাপ পাশাপাশি করেছে, তারাও কি কি সংশোধনী করতে চাচ্ছে সেখানে কিন্তু এটা আসছে। এটা দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছিল যে জোটের সব দলের সাথে আলোচনা হয়নি, না এটা তাদের সিদ্ধান্ত, তাদের দলের বিষয় না, তারা তাদের নিজস্ব ইয়েতে পত্রপত্রিকা এসেছিল যে তারা এটা দিতে চায় যে জোটগতভাবে এটা পাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে না আমরা বলছি যে ধরেন তারা একটা সিদ্ধান্ত, এই যে তারা 15-20 দিন, আমি আরেকটা পয়েন্ট বলছি এখানে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু একটা আত্মমর্যাদার বিষয় আলাদাভাবে উনি একটু উল্লেখ করেছিলেন। এই প্রতীকে মনে করেন আমি একটা আসন থেকে দাঁড়ালাম, বিএনপির প্রতীকে আমি দাঁড়ালাম, এখন আমাকে হারানোর জন্য বিএনপির অন্য অন্য ক্যান্ডিডেটগুলো কিন্তু উঠে পড়ে লাগবে যে এই লোক এখানে এসে কেন আমাদের জায়গাটা দখল করবে। তাতে করে দাঁড়ায় কি
তার উপর কিন্তু বাড়তি প্রেশার আসে, তাকে হারানোর জন্য একটা বাড়তি প্রেশার আসবে। অন্য দিক দিয়ে সে কিন্তু যদি জিততে না পারে তাহলে ওই প্রধান যে দলটা তারা বলবে যে দেখো তোমাকে আমরা একটা প্রতীক দিয়েছিলাম, তুমি সেটা আত্মমর্যাদা আমাদের মর্যাদা রাখো নাই। সো এখানে কিন্তু তার দলের যেমন ইমেজ নষ্ট হবে, তার ব্যক্তি ইমেজ নষ্ট হবে, আর ওই দলটাও একটা আসন হারাবে। আমি কি বলি, ব্যাপারটা পুরো উল্টো হচ্ছে অনেক জায়গাতেই। বরং এই দাবি উঠছে যে ঠিক আছে অন্য কোনো দলের প্রার্থীকে দিলেও তাদের দলের প্রার্থী এই প্রতীক নিয়ে আসতে, অর্থাৎ ধরুন বিএনপির কথা যদি বলি, যে বিএনপি অন্য কোনো দলকে সমর্থন দিল, কিন্তু তাদের বিএনপির লোকাল লোকজনের দাবি হচ্ছে যে তাদেরকে ধানের শীষ নিয়ে আসতে হবে। আচ্ছা, যাই হোক, এটা আমার আলোচনার বিষয়। আমার পজিশন আপনি পরিষ্কার হয়েছে, আমার পজিশন আমাদের দল আমাদের প্রতীক, কিন্তু আমরা ভেবেছি অন্যদের অধিকারের বিষয়ে আলোচনা করা হচ্ছিল। কিন্তু একটা বিষয় আমি এখানে প্রশ্ন তুলবো, যে কয়েকটা প্রস্তাব করেছেন তার মধ্যে জামানত, সরি এই যে টাকা, জি জরিমানা, যেটা না টাকাটা বেশি হয়ে গেছে মনে হয়, তা জরিমানা না, আপনি নমিনেশন পেপার কিনতে গেলে আপনার যে টাকা জমা দিতে হয় না, সেইটার ব্যয় মানে সম্ভবত সেটাকে ডবল করে দিয়েছে, 50,000 করেছে, আগে ছিল 20,000। হ্যাঁ, তো এই যে টাকা বৃদ্ধি করা হচ্ছে, বৃদ্ধি করার ক্ষেত্রে মানে এখানে কিন্তু অনেককেই মানে আপনি এক্সক্লুড করে দিচ্ছেন। কারণ হচ্ছে বাংলাদেশে মানুষের যে মানে সাধারণ জনগণ যাদের আয় রোজগার সবগুলোকেই কিন্তু, এটা যেমন ধরেন আপনি এই ইলেকশনে আরো ভয়ঙ্কর করা হয়েছিল, যে স্থানীয় নির্বাচনে একেবারে 1 লাখ টাকা পর্যন্ত বোধহয় উঠানো হয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা খুব ইতিবাচক ভাবে দেখি না। আবার দল থেকে যখন নেওয়া লাগে, দলেও টাকা দেওয়া লাগে, আমরা দেখেছি দলের একটি মনোনয়ন ফরমের টাকা থাকে। জি, আমি জুনায়েদ সাকির সাথে একটু অ্যাড করতে চাই। সে বলছে যে ভোট দিতে বলে সমর্থন, যে আমরা সমর্থন করি তাকে, কিন্তু ভোট সে যে কোনো জায়গায় দিতে পারে, কারণ ভোটটা তো গোপন, কোথায় দেয় কেউ জানে না। কিন্তু আমার প্রশ্ন, যে প্রস্তাবটাই তো সঠিক নয় যে তারে আমরা সমর্থন, ভোটটা তারে দিও, এই প্রস্তাব আমি ভোটারকে দিতে পারি না। আমার দলের ভোটটাকে কেন দিতে পারবে না? না, একটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতে পারে না। রাজনৈতিক দল ইতিহাসে কোন দেশে জোট না 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 রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতে অন্য দলের প্রার্থী দিয়ে, আমি সেটা জোট প্র্যাকটিস নাই পৃথিবীর সব, জোট প্র্যাকটিস তো হচ্ছে না এখন, তো জোট প্র্যাকটিস হচ্ছে না, যারা ইন্ডিভিজুয়াল করবে। কিন্তু সেখানে যদি না ইন্ডিভিজুয়াল করবে কেন, বড় দল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নেবে, কিন্তু ভোট তো জোটই হচ্ছে। হ্যাঁ, সেটাই তো বলছি। মানে আপনি ধরুন, হ্যাঁ, মানে বিভিন্ন রকম আছে, আপনি দলীয় ভাবে আছে, আপনি জোটগত ভাবে আছে, আপনি যুগপৎ ধারায় আছে। তো এই যে বিভিন্ন রকম অ্যালায়েন্স না বলে আমি যদি বলি সমঝোতার বিভিন্ন রকম ফর্ম আছে। আপনি একটা খুব জোট বানালেন, আপনি আবার একটা জোট বানাতে পারলেন যুগপৎ ধারায় আলোচনা। না প্রশ্ন হচ্ছে যে আমি আমার ভোটারকে আরেকটা দলকে দিতে বলবো, আমি এটা গণতন্ত্র, দল সিদ্ধান্ত নেয় না। আরে আশ্চর্য ব্যাপার, দল সিদ্ধান্ত নেয়, সেটা পাস করার পরে জোট করবে কাকে নিয়ে XYZ, কিন্তু বিফোর দ্যাট অন্য দলকে আমার দলের ভোটারকে বলতে ভোট দিতে, এইটা আমার আপত্তি। যে এটা তো তাহলে আমার স্বাধীনতা, আমার দলীয় ভোট হলো না, আমি যে দলকে ভোট দিই। আপনি যদি বলছেন সেটি করলে কোনো জোট হয় না ইলেকশনের আগে, ইলেকশন আগে মানে পরে হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু বিফোর দ্যাট আপনি করলে কি দরকার, তাহলে জোট হচ্ছে না, তো জোট হয় না। একটু অন্য বিষয়ে যেতে চাই, জন্য জোট হতে পারে, তখন আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। কিছুক্ষণ আগে একদম আমরা যখন শুরু করছি তখনই এই সংবাদ ছিল, জামাতের নির্বাহী কমিটির বৈঠক হয়েছে, যে আপনারা জানেন আজকে জামাতের আমির দেশে ফিরেছেন প্রায় 2 সপ্তাহ পর। সেখানে আজকেও তারা বৈঠকে একটি বিবৃতি দিয়েছেন শেষ করে, সেখানে বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অতি দ্রুত জারি করতে হবে। 3টি পয়েন্টে বলেছে। আরেকটি বলেছে যে নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে, এবং এই গণভোটের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার মানে তারা যেই জায়গায় ছিল সেখানেই এখনো পুরোপুরি রয়ে গেছে তাদের আজকের এই বিবৃতি অনুযায়ী। আজকে 3 দিন শেষ হয়ে গেল, অন্তর্বর্তী সরকার যে আলটিমেটাম দিয়েছে 7 দিনের মধ্যে ঐক্যমত্য সিদ্ধান্ত নিতে বলেছে সবগুলো রাজনৈতিক দলকে। তাহলে কিভাবে এই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসবে, আমি সূত্র আপনার কাছ থেকে জানবো আনিস ভাই। তো দর্শক, তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একেবারে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, কথা বলছিলাম ভোটের ডাক নিয়ে। আমরা ছিলাম আনিস ভাই আপনার কাছে। জামাতের যে আগে যে অবস্থানে ছিল, জামাতের আমির আজ দেশে ফিরে এসেছেন, সেখানে সে একই অবস্থানে রয়েছেন। তারা জুলাই সনদের যে বাস্তবায়ন সেটির জন্য আদেশ জারি করতে বলছেন, নভেম্বরে গণভোট চাচ্ছেন, গণভোটের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাচ্ছেন। কিন্তু 7 দিনের আলটিমেটাম একটু সময় চলছে, 3 দিন পার হয়ে গেছে। হ্যাঁ, জামাত যে ইস্যুগুলো তুলেছে এখানে,
আমি মনে করি যে সমঝোতার জন্য এত রিজিক থাকা তাদের সাজে না, কারণ সমঝোতা যদি করতে হয় যে তত্ত্বাবধায়ক সরকার ইন্টিরিয়াম গভর্নমেন্ট যেটা তাদেরকে বলছে যে আপনারা দলগতভাবে মিলে যান, তো সেক্ষেত্রে জামাতের যুক্তিগুলো খুব স্ট্রং না। তাদের প্রধান যুক্তি হচ্ছে যে গণভোট ইয়েতে করতে হবে, নভেম্বরে করতে হবে এবং ভোটের আগে করতে হবে। ভোটের আগে, মূলত ভোটের আগে কী কারণে করতে হবে সেটা কিন্তু সুস্পষ্ট জবাব আমার কাছে এখনো না। প্রথমত গণভোট নিজেই একটা অবৈধ বিষয় আমাদের সংবিধান অনুযায়ী, যেটা বারবার বলা হচ্ছে। এবার সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিকও রিসেন্টলি বললেন যে আমাদের সংবিধানে গণভোটকে অ্যালাউ করে না। আর যখন আমাদের 3বার গণভোট হয়েছিল, একবার জিয়াউর রহমান করেছিলেন, একবার এরশাদ করেছিলেন, আর একবার খালেদা জিয়ার আমলে এটা ভোট হয়েছিল। তাহলে 3বারই যখন ভোট হয়েছিল তখন আপনি খেয়াল করেন প্রথম 2বার কিন্তু সংবিধান ছিল না, সংবিধান স্থগিত ছিল তখন। আর 3য়বার যখন হয়েছে তখন একটা পার্লামেন্ট ছিল। তো এখন তো পার্লামেন্টও নাই, পার্লামেন্ট না থাকা অবস্থায় তাহলে সংবিধান স্থগিত থাকতে হবে সেরকম পরিস্থিতিও নাই। তাহলে কি বিশেষ এমন প্রয়োজন হয়ে গেল যেখানে আমাদের একটা ভোট হতে যাচ্ছে সামনে এবং 2 দিন আমরা ওয়েট করতে পারছি না। আপনি আবার এটা আদেশ জারিও করতে বলছেন, আবার সংসদে গিয়েও সেটা কিভাবে কার্যকর করবে তারও একটা টাইম ফ্রেম দিয়ে দিচ্ছেন। তাহলে এত কিছুর পরেও তাহলে গণভোটের কোনো জরুরি প্রয়োজন মনে করি না। রাজিক ভাই, গণভোট অবৈধ সংবিধান অনুযায়ী আনিসের দাবি না, আমি শেষ করে দিই আমার যে পয়েন্ট। আমি বলে দিচ্ছি গণভোট তাহলে জামাতে ইসলাম গণভোট কেন আগে চাচ্ছে তারা কিন্তু কোনো ব্যাখ্যা দেয় না। এখন যে দাঁড়াচ্ছে যেটা অবিশ্বাসের রাজনীতি যেটা শুরু হয়েছে, গণভোট দিয়ে এমন একটা রায় জাতির কাছ থেকে নেবে এবং সেটা দিয়ে সব কিছু জায়েজ করতে চাইবে এবং সেই জায়েজের মধ্যে এটাও তো হতে পারে ফেব্রুয়ারির ইলেকশন আরও পিছিয়ে যাক এবং বর্তমানে যে সরকার যার কোনো সাংবিধানিক ভিত্তি নিয়ে সংকট আছে সেই সরকার আরও লেন্দি করুক। এখানে তো তখন বলবে যে এখন যেটা হচ্ছে সনদ আমরা স্বাক্ষর করলাম, সনদে কী আছে 2 দিন পরে বলতেছে যে কী ছিল আর কি নাই। এখন গণভোটে বলবে যে গণভোটে রায় হয়ে গেছে, জনগণ এখন দিয়ে দিয়েছে যে এই সরকারের বৈধতা দিয়েছে, যেটা এরশাদ দাবি করছেন বা জিয়াউর রহমান দাবি করছিলেন যে আমার বৈধতা হয়ে গেছে। তা আপনি এই গণভোটের যে লেজিটিমেসি নিয়ে তারা যে আরও 3 বছর থাকতে চাইবে না সেই গ্যারান্টি তো নাই। সো সেই ক্ষেত্রে যদি ইলেকশনের দিন একসঙ্গে হয় তবুও একটা রিজন থাকে যে তাহলে আপনি এটাকে সেল করতে পারছেন না। গণভোট তো নাই সংবিধানে, তাহলে ইলেকশনের কিভাবে হবে? আবার না, এটা হবেই না। কিন্তু আপনি যদি চান যে আগেই দিতে হবে তাহলে অসৎ উদ্দেশ্য আছে, সেটা বলতেছি। নির্বাচনের দিন দিলে উদ্দেশ্য সৎ, উদ্দেশ্য সৎ না, সেখানেও এটা অবৈধ। আমরা একটা রিজন থাকে। একটু জেনে আসি, বলছিলেন যে বিষয়টা খুব সিম্পল। আনিস ভাই বললেন গণভোট সংবিধানে নাই। কোন সংবিধানে নাই? যেটা এক্সিস্টিং বলা হচ্ছে সেই সংবিধান যদি আপনি ধরেন তাহলে নির্বাচন তো সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে করার কথা, তারপরে আরও 90 দিন আপনি বাড়াতে পারেন। তারপরে কি সংবিধানে বলা আছে যখন মন চায় তখন কইরো? আমি চ্যালেঞ্জ করলাম, নাই। 1 2 এই যে ঐক্যমত্য কমিশন, সংস্কার কমিশনে যারা রাজনীতিকরা বারবার গেছেন বসছেন, তারা কি একবার ওই প্রশ্নটা রেজ করছেন যে দেখেন সংবিধান অনুযায়ী তো 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, তারপর যদি এই পরিস্থিতির কারণে আরও 90 দিন নিতে পারেন? সেই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ রেজ করেনি। এই সংবিধানে কি ঐক্যমত্য কমিশন আছে? না, সেটি তো বলছি, সংবিধানে ঐক্যমত্য কমিশন নাই, সংস্কার নাই, কিছুই নাই। তাহলে কিসের উপরে আলাপটা হলো? 1 2 যে কোনোভাবেই হোক, যে কোনো কায়দাই হোক, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য স্বাক্ষর করা হয়েছে, তার মানে এখান থেকে সরা যাবে না। তারপরে গণভোটের জন্য সব পক্ষ রাজি হয়েছে, সরা যাবে না যেহেতু ঐক্যমত্য হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আগে না একই দিনে? এখন আগে যদি হয় তাহলে কি হয়? পরিষ্কার আগে গণভোটে কোনো বাধা নাই, কারণ একই দিনে যদি হয় সেটাও আগে হচ্ছে। কেন আগে হচ্ছে? সংসদ তো নাই, সেটাও তখনও তো সংসদ নাই। গণভোট আগে হইলে যেটা হবে, জুলাই সনদ আইনি ভিত্তি হবে। আইনি ভিত্তি হওয়ার পর অবশ্যই সেটার উপরে তার আলোকে নির্বাচন করতে হবে। এখন এখান থেকে সরে আসার পথ নাই। 2 নম্বর আরেকটা কথা বলি, এই যে আরেকটা বিষয় যেটা আমি বলেছি যে গণভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক কি আছে? আগে হইতে হবে কেন? এটা কোনো সম্পর্ক আছে কিনা? উনি যে বলছে আইনি ভিত্তি দেওয়া হবে, এই আইনি ভিত্তিকে কেন্দ্র করেই তো এই সরকারকে দীর্ঘায়িত করার একটা চক্রান্ত হবে। না, এখানে দীর্ঘায়িত করার সুযোগই নাই। সে জামাত করল নভেম্বরে ইলেকশনের আগে, যেহেতু গণভোট করতে হবে একই দিনে, এটা করার কোনো কারণই নেই। কারণ আপনি সংসদ নির্বাচনটা করবেন কোন আইনে? সংবিধান তো ভায়োলেশন হয়েছে।
সংবিধানটা তো ভায়োলেশন হয়েছে, যেই সংবিধানের কথা বলা হচ্ছে। আর ওই সংবিধানের ভিতর তো অন্তর্বর্তীকালীন সরকারের কথাই নাই। আপনি এটা অপারেট করবেন কেমনে? যেটার ভিতরে আমার কথা বলা নাই সেটা আমি অপারেট করব কিভাবে? আর অপারেট তর্কের খাতিরে ধরলাম, আপনি যদি অপারেট করেন তাহলে 90 ডেজের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে, আরও 90 ডেজ বাড়াইতে পারবেন। সংবিধানের কোথায় লেখা আছে আপনার সিদ্ধান্ত যখন মন চায় তখন নির্বাচন করবেন? যদি বাড়াতে পারে নো দেখান আছে নিচে পরিস্থিতিতে 90 দিন, প্রথম হইল 90 ডেজ, তারপরে বিশেষ পরিস্থিতিতে আরো 90 দিন, 180 দিন। সেটা আমাদের ইনস্ট্যান্স। আমি বলি কেউ আজ পর্যন্ত প্রশ্নই, আমি 111টা বলি, 111 ছিলই তত্ত্বাবধায়ক সরকার, যেটা তখন সংবিধানে ছিল। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের ভিতরে ছিল, এরপরে টাইম বাড়াই কমাই সেকেন্ডারি। এই সরকার 2 বছর থাকে না ভাই, আমি সেটা বলছি না, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, আর এই সরকার তো সংসদের মধ্যে নাই। মানে অন্তর্বর্তী সরকারটা বর্তমান সংবিধানে নাই, সেটাই বলছি। তত্ত্বাবধায়ক সরকার না, ওইটাও তত্ত্বাবধায়ক সরকার না, দুইটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট ছিল। ওইটা তত্ত্বাবধায়ক সরকার, গভর্নমেন্ট 3 বছর, ওইটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ছিল। আমি বললাম তো তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ছিল, আপনি বলতেন মেয়াদ বৃদ্ধি, কিন্তু আমি তো সংবিধানের মধ্যে ছিলাম, আর এটা তো সংবিধানটার মধ্যে নাই। জি জি, সংবিধানে যেটা না, আপনি তাহলে ওই দিনও যখন আপত্তি পুরোটাই গণভোট পুরোটাই বাদ দেন, নির্বাচিত প্রতিনিধিরা যাবে, তারাই ঠিক করবে কি করবে না করবে। আপনি এই ঐকমত্য কমিশনের আলোচনায় পুরোপুরি ছিলেন, তাহলে গণভোটটা কিসের বেসিসে হচ্ছে? দেখুন, এই সরকারটা গঠিত হয়েছে যেভাবে 106 অনুচ্ছেদ সংবিধানে আমরা দেখেছি, সেখানে আপনি সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েছেন, তার ভিত্তিতে আপনি একটা অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। এমন একটা পরিস্থিতির উদ্ভব ঘটেছে যেটা সংবিধানের কোনো লিখিত ভাষ্য দিয়ে আর ব্যাখ্যা করা যাচ্ছে না, সমাধান করা যাচ্ছে না। তখনই এইরকম পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি কার্যকর করেন, অর্থাৎ আপনার আবশ্যিকতা প্রয়োজনীয়তার একটা নীতি তখন থাকে। সব পৃথিবীর সব সংবিধানেই এই ব্যবস্থা থাকে। আমার যদি আইন কাভার না করে তাহলে আমি কীভাবে এই সমস্যার সমাধান করব? তারা কোনো না কোনো পথ তো তৈরি করতে হবে। 106টা হচ্ছে সেই পথ। যখন আপনি লিখিত ভাষ্য দিয়ে কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন না, তখন আপনি সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্ত নেন। সুপ্রিম কোর্ট আপনাকে বলেছে অন্তর্বর্তী সরকার গঠন করা যাবে। হ্যাঁ, সেখানে অবশ্য পরিষ্কার করে বলা নাই যে সে অনেক কিছু করতে পারবে। কি কি করতে পারবে তার একটা নিয়মিত কাজ করার কথা বলেছে। নিয়মিত কাজের মধ্যে অনেক কিছু পড়ে কিনা সেটার একটা কেউ প্রশ্ন তুলতে পারে। এখন এই সরকার সেইভাবে চলছে, তার মানে সে একটা যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছিল সেইটার যেমন স্বীকৃতি আছে এই সরকারের ক্ষেত্রে, অন্যদিকে সে কিন্তু সংবিধান নিয়েই হাঁটছে, সংবিধানের বাইরে থেকে যে কাজ করছে ব্যাপারটা এরকম না। তো এই যে দুটোরই ডুয়াল রিয়ালে মানে দ্বৈত জিনিসের স্বীকৃতি আছে, বিশেষ সরকার আবার একই সাথে সংবিধানকে সাথে নিয়ে চলা সরকার, এই দুটো জায়গা থেকে আমাদের বক্তব্য হয়েছে যে যা সিদ্ধান্ত তো আপনারা 5 তারিখ থেকে 8 তারিখে নিয়েছেন, সবার সাথে আলোচনা করে নিয়েছেন তা না। এখন আপনি যেটা মানে 8 তারিখের মধ্যে যে কাজ করা যেত, 8 তারিখের মধ্যে যে কাজ করা যেত সেটা 15 মাস পরে এসে ওটাকে রিক্রিয়েট করতে চাইলে তো হবে না। আপনার কি বলে যে দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইলে তো হবে না। এখন এই জায়গা থেকে আমরা যে পথে আপনি ঢুকেছেন, এই পথের ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট সর্বোচ্চ কিভাবে অর্জন করতে পারি, আমাদের শহীদের রক্তের যে ঋণ আমরা বহন করি তাদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ পরিমাণে কিভাবে আমরা আদায় করতে পারি, তার জন্য আমরা সবাই আলাপ আলোচনা করলাম। যেহেতু সম্মিলিত এটা অভ্যুত্থান ছিল, কাজেই সম্মিলিতভাবে ওখানে পদ্ধতিটা কী হবে, ন্যূনতম জাতীয় ঐকমত্য আমরা আলাপ আলোচনা করে ঠিক করেছি। এখন সেখানে কিছু ধরেন নোট অফ ডিসেন্ট আছে, সেটা কে সমাধান করবে? জনগণ করবে। জনগণ করতে হলে পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে যে এটা সংবিধান সংশোধনের প্রশ্নটা পার্লামেন্টে গিয়ে করতে হয়, জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে করতে হয়। এইটা গণভোটে সমাধান করে ফেলবেন, এটা প্রথমত সংবিধানে নাই, দ্বিতীয়ত হচ্ছে এ নিয়ে কোনো ঐকমত্য নাই। ঐকমত্য ছাড়া আপনি কোনো কাজ করতে পারছেন না তো এখন। আর রাষ্ট্র বলে তো একটা প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, গণভোটে কিন্তু ঐকমত্য আছে, কিন্তু কোন দিন আমি শেষ করি। গণভোটে সংবিধান সংশোধনের কোনো ঐকমত্য হয় না। আপনি গণভোটে হয়েছে দুটো জিনিস অ্যাচিভ করার জন্য। এক, গণভোটের মধ্যে দিয়ে জনগণ এই জুলাই সনদকে অনুমোদন দিবেন, যাতে একটা নৈতিক বাধ্যবাধকতা তৈরি হয় আগামী সংসদের উপরে যে সে এটা বাস্তবে কার্যকর করবে। দুই, গণভোটের মধ্যে আমরা অ্যাচিভ করব যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদকে এই ক্ষমতা অর্পণ করা হলো যাতে করে সে এর ভিত্তিতে মৌলিক সংস্কার করতে পারে। এটা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মতো দেওয়া হলো, যাতে করে তার করা সংস্কার ভবিষ্যতে কোনো আদালত চ্যালেঞ্জ করে বাতিল করতে না পারে। ওই যে 13 অ্যামেন্ডমেন্ট 15 অ্যামেন্ডমেন্ট যেভাবে বাতিল হয়েছে, সেই জায়গা থেকে দুটো জিনিস আমরা যে অ্যাচিভ করতে চাচ্ছি, এটা আগে করলেও যা
ওটা ইলেকশনের দিন করলেও তাই। ফলে জাতীয় নির্বাচনের দিনে করার পক্ষে কেন আমরা নিয়েছি অবস্থান, দেখুন এর মধ্যে অর্থের সমস্যা, অর্থ ধরেন পরে হিসাব করলাম। প্রথম হচ্ছে ভোটার টার্ন আউট, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে এই গণভোট নির্বাচন আয়োজন করার মতো প্রস্তুতি সক্ষমতা এই নির্বাচন কমিশন আছে কিনা। তৃতীয়ত খরচের প্রশ্ন, সমান প্রস্তুতি নিতে হবে। এগুলো একই জিনিসটা আপনি মানে যদি একই দিনে করতে পারেন এবং ফলাফল যদি একই হয়, তাহলে কি কারণে আপনি আগে বসে করবেন? যখনই আপনি বলেন যে না এটা আইনি ভিত্তি দিয়ে দিয়েছে, এইটার ফলে আমাদের হয়ে গেছে এখন জুলাই সনদ, সংবিধান তৈরি হয়ে গেছে, অতএব এইটার ভিত্তিতে ইলেকশন করতে হবে, এই সমস্ত আলোচনার মধ্যে থেকে আপনি আসলে এমন কিছু অ্যাচিভ করতে চান যেটা ঐকমত্যের অংশ নয়। এখন ঐকমত্য যেটা নয় আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন অন হোয়াট গ্রাউন্ড? গ্রাউন্ডটা আপনার কি, আপনি কি পদ্ধতিতে আগাবেন? তাহলে তো চাপিয়ে দেওয়ার পদ্ধতি, আপনি সরাসরি যুদ্ধের আহ্বান জানাচ্ছেন। একদম একদম আমরা আসবো যেতে যে আমি একটু এটা 10 সেকেন্ড বলতে পারেন আপনি, 10 সেকেন্ডে তোর জবাব আমরা তো শুনুন। তারা কিন্তু জানতে চান যে এই যে একটি কথা বলছিল, এনসিপি কিন্তু খুব স্পষ্টভাবে বলছে যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনেই যাবে না, তারা এটি বলছে। আজকে আবার এনসিপির একজন নেতা বলেছেন যে বিএনপির জন্ম হয়েছিল হা ভোট দিয়ে, না ভোট দিয়ে তাদের এখন মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, এটি তারা বলছেন। মানে সব মিলিয়ে কি মনে হয় এই যে ফেব্রুয়ারি নির্বাচন এই গণভোট নিয়ে একটি আশঙ্কা তৈরি করছে কি পিছিয়ে যাবে? আমি সত্য জানবো। তো দর্শক তার নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরুদ্ধের কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আমরা জানতে চাচ্ছিলাম যে আনিস ভাই আপনার কাছে, এনসিপি কোনোভাবে মানছে না, তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায়, জামাত গণভোট চায় নির্বাচনের আগে এবং সেই গণভোটের ভিত্তিতে রাজনীতি আগামী নির্বাচন চায়, আবার 7 দিনের সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার, তারও 3-4 দিন চলে যাচ্ছে। মানে সব মিলিয়ে নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা দেখছেন? যদিও জামাত এটি বলছে আবার যে গণভোটের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসটা মেনশন করছে। এটা কথার কথা, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং এনসিপি এবং জামাতে ইসলাম নির্বাচনের ব্যাপারে স্বচ্ছ, এটা বোঝা যায় না। তারা একটার পর একটা যখন সত্য আরোপ করে এবং যে বিষয়টা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আগে চাপিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া, আইন করে করতে হবে, গণভোট করতে হবে, যেগুলোর কোনো যৌক্তিকতা নাই, সংসদ যখন কার্যকর হবে, তার মানে হচ্ছে এখানে চাপ দেওয়া অন্য একটা বিষয়। এটা হচ্ছে যখন জুলাই সনদ এই যে গণভোটের মাধ্যমে এটা যাচাই করে নেবে, তখন বলবে যে এখন আমাদের সরকার হয়ে গেছে জুলাই সরকার, আমাদের আর ভোটের কি প্রয়োজন, আমরা এইভাবে আরও 3 বছর থাকতে পারি, ডক্টর ইউনূসকে আরও আমরা অধিক ক্ষমতা দিয়ে তাকেই রেখে দিই এবং আমরা যেভাবে এখন এনজয় করছি ক্ষমতা সেভাবে করি। এখন তারা যদি এটা যদি না, কিন্তু গণভোটে যে বিএনপি হারবে বা বিএনপির পক্ষে মত যাবে না, এটি আপনি কেন মনে? এটাই বলছি আমি যে গণভোট আবার একটা দেখেন, যদি গণভোট যদি না আসে, পাবলিক যদি না ভোট দেয়, তখন বলবে যে আমার জুলাইয়ের প্রতি অবমাননা হলো, তাহলে এই সংসদ দিয়ে কী হবে? তখন এই সংসদ নির্বাচনকে আরেকটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে। এটা কমপ্লিটলি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা মতলব ছাড়া আর কিছুই নয়। জি রাজা, কি তাই মনে করেন? সিম্পল, এই মতলব আছে কিনা না জোনায়েদ সাকিবের একটা রিপ্লাই দিচ্ছি। 1 নম্বর, গণভোট সবকিছুর ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে, গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত। 1 2 হচ্ছে গণভোট সংবিধানের উপরে কোনো মানে কোনো নৈতিক চাপ দেয় না, স্বীকার করে না, আবার বলতেছে ওটা আমি বলতেছি কোনো নৈতিক চাপ তৈরি করবে না, ওটা ম্যান্ডেটরি হয়ে যাবে। গণভোট সবসময় সবার ঊর্ধ্বে। 2 নম্বর, আপনি একটা কথা বলি আপনাকে, ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলছে। ইউনূস সাহেবকে বসাইছে, রাষ্ট্রপতির সুপারিশ মতামত চাইছে, সুপ্রিম কোর্ট বসাইছে 106 ধারা মোতাবেক। এই বসানো পর্যন্ত ঠিক আছে, আর বাকি ডক্ট্রিন অফ নেসেসিটি কোনটা? উনি বসার পর যা যা করছেন ওইটাই হলো ডক্ট্রিন অফ নেসেসিটি। ওটা বসাইছে সংবিধানের আইন মোতাবেক, 106 মোতাবেক। বসে উনি যা যা করছেন ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী, এটা হলো বিধান। আর 3 নম্বর হইল, আপনি একই দিনে যদি নির্বাচন করেন, ইউনূস সরকার শুরু থেকেই সংবিধানের বাইরের থেকে চলছে, আমি আবারও বলছি, উনি অন্তর্বর্তীকালীন সরকার। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণাঙ্গ সরকার, সে 2 দিন থাকুক আর 2 বছর থাকুক, সে সমস্ত সিদ্ধান্ত নিতে পারবে। কেন তারা টাইম টু টাইম বসলো? এবং একবারও প্রশ্ন রেজ করে নাই, না একবারও প্রশ্ন রেজ করে নাই যে 180 দিন, না কিন্তু সেটা যেটা বলছি গণভোটের মাধ্যমে ইউনূস সরকার আরো 3 বছর 5 বছর থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই তার। গণভোট হবে, গণভোটের ভিত্তিতে যদি আপনি নির্বাচন করেন, ইউনূসের কোনো সুযোগই নাই। ইউনূস সাহেব থাকার কোনো সুযোগ নেই। নির্বাচন করবে কিনা তা নিয়ে যেহেতু সব দল গণভোটে রাজি, না গণভোটে রাজি হয়েছেন আপনি, এই গণভোটের জুলাই সনদের আরেকটা কথা লাস্ট শেষ করে দিচ্ছি, সবাই যখন লাস্টলি যখন একটা প্রশ্ন তুললো যে এই সরকার প্রতারণা করছে, বলছে না,
বিরাট প্রতারণা, জাতির সামনে প্রতারণা করছে। যে সরকার প্রকাশ্যে একটা প্রতারণা করতে পারে, সেই সরকারের অধীনে আবার ফেব্রুয়ারি নির্বাচন যারা আমরা করতে চাচ্ছি, সেখানে যে প্রতারণা করবে না তার কি গ্যারান্টি আছে? তারপর আস্থা কেন? আমি একটু সবটা বলি। প্রথমত যেমন ধরুন, মূল প্রশ্নটা হচ্ছে যে সরকারের একটা দায় ছিল। আমি প্রশ্ন করে ছোট গণভোটের বিষয়ে বললো আনিস ভাই যে গণভোটটাই মাধ্যমে একটি নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র আছে কারো ষড়যন্ত্র তত্ত্বে না গিয়ে আমরা এখন বাস্তব জায়গায় আসি। সেটা হচ্ছে যে 17ই অক্টোবর একটা বড় জাতীয় অনুষ্ঠান করে আমরা সাইন করেছি। যা সাইন করেছি ওখান থেকে আবার আপনি সরে যেতে পারেন না। আপনি যখন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দেন, আপনি আসলে রাজনৈতিক দলের কাছে যার আপত্তি আছে, না আমি বলছি যে ওখানে নাই। আপনি যখন ওইটা নোট অফ ডিসেন্ট ছাড়া আপনি পুরো প্রস্তাবগুলো দেন, তাহলে যে আপত্তি জানিয়েছে সে কোন ভোটটা দিবে, হ্যাঁ দিবে না দিবে। সুতরাং তার জন্য একটা সমস্যা আপনি হাজির করেছেন। ওইটা আমাদের 17 তারিখেই থাকতে হবে, ওই প্যাকেজের উপরেই হ্যাঁ না হবে। এখন বাকি যে প্রশ্নগুলো আছে, কতদিনে শেষ হবে, নাম সংবিধান সংস্কার পরিষদ হবে কিনা, এটা আমাদের প্রস্তাব ছিল। এখন তারা এটা গ্রহণ করেছেন বলে আমরা কিন্তু মানে অন্যরা গ্রহণ না করলে অন্যের অধিকার বিষয়ে কথা বলাটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। আমার প্রস্তাব গৃহীত হলেও সবাই কিন্তু মানলো না, তাহলে আমি কিন্তু জবরদস্তি চাপিয়ে দিতে পারি না। সে কারণে আমাদের প্রস্তাব গৃহীত অসত, আমাদের তো একটাও নোট অফ ডিসেন্ট নাই। তা আমরা তো এটা চাই, কিন্তু আমরা আশা করি যে বিএনপি আপার হাউস পিআরের বিষয়ে একটা ইতিবাচক জায়গায় যাবে। আমরা আশা করি বিএনপি আরও 4টি সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক কমিশনের বিষয়ে আরেকটা জায়গাতে এগিয়ে আসবে, অথবা ওই যে তারা একটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছেন ক্যাটাগরি গভর্নমেন্টের ক্ষেত্রে র্যাঙ্ক চয়েস পদ্ধতি, ওইটা হয়তো তারা আলোচনা করবেন। এটা করলে এই জায়গাটা আজকে তৈরি হওয়ার জায়গা। কিন্তু আপনি যেটা করা হচ্ছে, জুলাই জাতীয় সনদকে নিয়ে আপনি বার্গেনিং বিষয়ে পরিণত করছেন এবং আপনি কেউ প্রলং করার চিন্তা করছেন, সেইটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ, এবং সেইটাকে এই পথরেখা সফল করা আমাদের। লাস্ট কথা বলি, রাজনৈতিক দলের দিকে বল ঠেলে দেওয়ার মানে হচ্ছে এটা একটা প্রমাণ করার জন্য চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলো, তারা ঐক্যবদ্ধ হতে পারলো না। প্রত্যেকটা রাজনৈতিক দল এটা ভাবা উচিত। অন্তর্বর্তী সরকার সারা জীবন থাকবে না, এই দেশকে রাজনৈতিক দলগুলো পরিচালনা করবে। ফলে রাজনৈতিক দলগুলো যদি জনগণের জন আস্থা থেকে তাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে, এই সমস্ত আলোচনা যথার্থ নয়। উকিলি তর্ক দিয়ে পলিটিক্যাল সমস্যার সমাধান হয় না। পলিটিক্যাল প্রবলেম পলিটিক্যালি সলভ করতে হবে। একদমই। আনিস বলছিল যে জামাত তাদের এই দাবিগুলোতে রিজিড বলে সমাধান হচ্ছে না। বিএনপি কি তার দাবি রিজিড না? তারা একটু জামাতের চেয়ে এখানে সফট আছে, কি মনে হয়? কোথায় এই যে বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে? যে না দেখুন, আমাদের কথা হচ্ছে আমরা যেমন যে গণতন্ত্র মঞ্চ আমাদের জিএস এর পক্ষ থেকে আমরা মানে আলোচনা আগামীকালই আলোচনা করছি। আমরা আজকে সংবাদ সম্মেলন করছি, আগামীকালকে আমরা একটা আলোচনা করতে যাচ্ছি। বিভিন্ন দলের সাথে আমরা আলোচনা শুরু করছি। আমরা মনে করি সবার উদ্যোগ নেওয়া উচিত, রাজনৈতিক দলগুলো ব্যর্থ, এটা ভুল প্রমাণ করা উচিত। একই প্রশ্ন যে বিএনপি জামাতের মধ্যে রিজিড কিনা নাকি? বিএনপি সহজ, যেহেতু সরকার প্রতারণা করেছে সোজা হিসাব, সুতরাং এই জন্য সরকার আবার 7 দিনের সময় দিছে, তোমরা ঐক্যমত্য হয়ে আসো। আমি তো প্রতারক, তোমরা ঐক্যমত্য হয়ে আসো, তাইলে ওকে হয়ে যাবে, নাইলে সরকার সিদ্ধান্ত দিবে। আমরা প্রত্যাশা করি অবশ্যই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য সিদ্ধান্ত নিয়ে আগামী নির্বাচনের আয়োজন করবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ তিনজনকে। দর্শক, কথা বলছিলাম তিনজন রাজনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, তাদের সঙ্গে একটি বিষয়ে সবাই একমত হয়েছে যে এই সংকটটি চলছে, তর্ক বিতর্ক, নানান যুক্তি চলছে। রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার যে তাদের প্রতি আহ্বান জানিয়েছে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের নিশ্চয়ই 16 কোটি মানুষের দিকে তাকিয়ে নেবেন এবং বাংলাদেশ সঠিক পথে আগামীতে এগিয়ে যাবে নির্বাচনের মাধ্যমে, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।